24/7. This is AGT Live 24/7. করাতে পারবে কিনা এটা আমরা জানি না, কিন্তু মোদি সে চেষ্টা করছে। এখন আমি যেটা বলতে চাই যে এই সময়ে মোদিজি সারা দেশে এবং আমাদের রাজ্যেও যে একটা প্রকল্প ঘোষণা করেছে, সরকার বিকশিত কৃষি রথযাত্রা, এই প্রকল্প রূপায়িত করার প্রচারে নিয়ে যায় এবং রূপায়িত করার উদ্দেশ্যে সারা দেশে বিকশিত কৃষি রথযাত্রা বের করেছে। আমাদের রাজ্যেও জানেন, ঢাক ঢোল পিটিয়ে লক্ষ লক্ষ টাকা বিজ্ঞাপনী খরচ করে গত 29 তারিখ থেকে আগামী 12ই জুন পর্যন্ত রথযাত্রা করা হচ্ছে। সেখানে প্রচারটা এমন, এই রথযাত্রা করার মধ্য দিয়ে কর্মসূচি সফল হলে পরে কৃষকদের আয় শুধু দ্বিগুণ নয়, এমন জায়গায় দাঁড়াবে যেটা যে এখনই তো যে আমাদেরকে বোকা বানানোর জন্য একটা প্রচার নিয়ে এসেছে যে জাপানের অর্থনীতিকে ভারত ছাড়িয়ে গেছে, জাপানের মানুষের গড় আয় থেকে নাকি ভারতের গড় আয়, বিশেষত ত্রিপুরার মানুষের গড় আয় বেশি, এই ধারণা দেওয়ার চেষ্টা করছে। এই কৃষি রথ, এই কর্মসূচি যদি সফল হয়, আগে বলতো 47 সালে ভারত গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উন্নত রাজ্য হিসাবে পরিণত হবে। এখন বলছে না 47 না, মোদি যে দিশা দেখিয়েছে সেই পথে গেলে পরে 35 সালের মধ্যে ভারত সব দিক থেকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাজ্য হয়ে যাবে। এই লক্ষ্যে বর্তমানে 2025-26 অর্থবর্ষে মোদি খারিফ ফসলের জন্য খারিফ ফসলের এমএসপি নির্ধারিত করার জন্য 2,07,000 কোটি টাকা বরাদ্দ করেছে। আর এটাকে গোটা দেশে বিজেপি শাসিত সরকারগুলি, তাদের কৃষি মন্ত্রীরা দুহাত তুলে বাদ্য বাজিয়ে চলছে। আমাদের রাজ্যের কৃষি মন্ত্রী তো এতে এতটাই উৎফুল্ল হয়ে উঠেছে যে এর ফলে আমাদের কৃষকরা ভগবান, কৃষকরা এতটাই উন্নত হবে যে এটাতে কৃষকের সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাইবে না, ওনারা কৃষকের সন্তানরা আবার কৃষকই হতে চাইবে। কৃষকরা কি, আমাদের ত্রিপুরার কৃষকরা নাকি এত উন্নত হয়ে যাবে। আমি শুধু সেক্ষেত্রে অন্য বিষয়গুলি আপনারা দেখে নেবেন, আমাদের যে লিখিত প্রেস নোট, সেই প্রেস নোট থেকে দেখে নেবেন। আমি যেটা বলতে চাই যে আমাদের গত বছরে যে সরকার এই এমএসপি নির্ধারিত করেছিল, কিন্তু প্রয়োজনে অনুযায়ী এবং সরকারের যে লক্ষ্যমাত্রা নির্ধারিত করেছিল সেই অনুযায়ীও ফসল কিনেনি। উৎপাদনের 23% ধান ও 56% গম এবং জোয়ার, বাজরা, সর্ষে ইত্যাদি উৎপাদনের মাত্র 10%, অথচ 10%। এক্ষেত্রে যে সরকারি অর্থের যেটা বরাদ্দ ছিল সেটা 2004 থেকে 14 সালের তুলনায়, যে 14 সালে ছিল 1.17%, আর মোদি জমানায় এটা দাঁড়িয়েছিল 0.53%। এবং একটা সমীক্ষায় দেখা গেছে 16টি কৃষি পণ্য, আমাদের কংগ্রেস দলের সমীক্ষা, দেশের প্রতিষ্ঠিত অর্থনীতিবিদ, সমাজ বিজ্ঞানীরা, প্রশিক্ষক সংস্থা, তারা সমীক্ষা করে দেখিয়েছেন যে 16টি কৃষি পণ্যের ন্যূনতম সহায়ক মূল্যের মধ্যে 9টি ফসলের দামই, ন্যূনতম মানে যেটা তারা নির্ধারিত করেছিল, স্বামীনাথনের কমিশন না,
তার 9টি ফসলের দামই কমে গেছে। বর্তমানে মরশুমে যে টাকাটা বরাদ্দ করেছে, এতে ধান ও গমের কুইন্টাল প্রতি 69 টাকা বাড়িয়েছে। দাম হবে, এটা বাড়িয়ে দাম হবে 2365 টাকা। স্বামীনাথনের কমিশনের সুপারিশ মানলে এর দাম হওয়া উচিত 3135 টাকা, অর্থাৎ কুইন্টালে ক্ষতি হবে 760 টাকা। একইভাবে জোয়ারের ক্ষেত্রে ক্ষতি হবে 1111 টাকা, ভুট্টায় 528 টাকা, তিলে 3102 টাকা, তুলায় 2365 টাকা, সোয়াবিনে 1669 টাকা। মোদি আরেকটা কৃষকদের উপকারে আরেকটা কাজ করেছে, সেটা হচ্ছে জানেন সকলে যে মোদি আজ সর্বতভাবে দেশের সম্মান, দেশের ঐতিহ্য, দেশের পুরনো যে বিদেশ নীতি সবকিছুই আজ সঁপে দিয়েছে ট্রাম্পের পায়ের তলায়। সেই ট্রাম্পের নির্দেশে মোদি আমাদের দেশের কৃষি বাজারকেও উন্মুক্ত করে দিয়েছে। এর প্রথম পদক্ষেপ হিসাবে আমাদের আমেরিকা দুগ্ধজাত পণ্যের উপর কর কমিয়ে দিয়েছে। দুগ্ধজাত পণ্য এখন আমেরিকা থেকে আমাদের দেশে আসলে পরে কোনো পাঠাতে গেলে ট্রাম্পের চাপের কাছে আমাদের বাণিজ্য মন্ত্রী আমেরিকা সফর করে এসেছিলেন। এগুলি সম্পর্কে কোনো সুস্পষ্ট বক্তব্য এখনো রাখতে পারেনি, কিন্তু যেটা ট্রাম্পের যেটা দাবি, আপেল, সোয়াবিন, পেস্তা, আখরোটের মতো পণ্য এবং বিভিন্ন শুকনো ফল, এগুলি থেকে কর তুলে নিতে হবে। এমনকি নানা হোক কৃত্রিম প্রযুক্তিতে তৈরি ফসল আমেরিকা যা আমাদের দেশে নিষিদ্ধ, সেই ফসলও আমাদের দেশে বিক্রি করার সুযোগ করে দিচ্ছে। মোদি এতটাই আমাদের কৃষক কল্যাণে এতটাই মত্ত, এতটাই ব্যস্ত, এতটাই করেছে। আমি আর দুটো তিনটি উদাহরণ দিয়েই আমার কথা শেষ করব। মোদি আমাদের দেশে কৃষকরা ঋণ মেটাতে না পেরে এতটাই, রতন বাবুর কথা, আমার রাজ্যের কৃষি মন্ত্রী মোদি এবং শিবরাজ সিং চৌহানের কথা, কৃষকরা এতটাই আর্থিকভাবে এতটাই আজকে উন্নতি সাধন করেছে যে এখনো ঋণ পরিশোধ করতে না পেরে করে 31 জন কৃষক এখনো দিনে আত্মহত্যা করছে। ইউপিএ জমানায় মনমোহন সিংজির সরকার প্রায় 3.5 লক্ষ কোটি টাকা সরকারি ব্যাংকের ঋণ মুকুব করেছে। এর মধ্যে 80% টাকা ঋণ মুকুবের টাকা ছিল কৃষক এবং কুটির শিল্পের ক্ষেত্রে যুক্তদের ক্ষেত্রে। আর মোদি জমানায় কৃষকদের এখন পর্যন্ত কোনো ঋণ মুকুব করেনি। ব্যাংকের ঋণের জালে জড়িয়ে যাচ্ছে, ব্যাংকের ঋণ শোধ করতে না পেরে মাইক্রো ফাইন্যান্সের ঋণের জালে জড়িয়ে যাচ্ছে। আর মোদিজি তার এতটাই কর্পোরেট প্রেম, এতটাই তার তথাকথিত দেশপ্রেম যে মোদিজি আমাদের দেশের সরকারি ব্যাংক এবং বেসরকারি ব্যাংকের 26 লক্ষ কোটি টাকার কাছাকাছি ঋণ কর্পোরেটদের মুকুব করে দিয়েছে। এতটাই উন্নতি সাধিত করেছে। আমাদের এই সম্প্রতি কিছুদিন আগে আমাদের আরবিআই রিজার্ভ ব্যাংক তাদের ব্যবসার লাভ্যাংশের থেকে একটা টাকা সেখানে সরকারকে দিয়েছে। টাকার পরিমাণটা 2,69,000 কোটি টাকা। অথচ আমাদের দেশের কৃষি ক্ষেত্রে যুক্ত একটা বিরাট সংখ্যক মানুষ যদি কৃষক কল্যাণের কথাই ভাবত, মোদিজি রিজার্ভ ব্যাংক যদি ভাবত, রিজার্ভ ব্যাংকের কাছে আমাদের দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, এমনকি মোদিজি যে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা
ওনাদেরও প্রস্তাব ছিল দেশের কৃষক এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সকলের আয় বাড়াতে হবে। আয় বাড়ানোর প্রশ্নে এই টাকাটাকে যদি ব্যবহার করা যেত, তাহলে অর্থনীতিবিদরা হিসাব করতে দেখিয়েছেন কোন সরকারি ব্যাংকে এই টাকাটা যদি কৃষক কল্যাণে স্থায়ী আমানত হিসাবে রাখা যেত, তাহলে 3 বছরে 300 দিনের কাজ এবং কৃষি শ্রমিকদের 600 টাকা মজুরি দেওয়া যেত। সেই ক্ষেত্রেও এটা না করে সেই টাকাটা, এবং এই টাকাটা ব্যবহৃত হতে পারে আমাদের ধারণা, কারণ অতীতেও আমরা দেখেছি এই টাকা মোদিজি তার নির্বাচনী তহবিলের কাজে ব্যয় করে। আমি বাড়াতে চাইছি না, এখানে স্বামীনাথনের কমিশন অনুযায়ী সেই যে বিষয়গুলি ছিল সেই বিষয়গুলি সেখানে আছে, এগুলি আপনারা দেখে নেবেন। আমি শুধু এখানে রাজ্যের প্রশ্নে যেটা বলতে চাই, বলার চেষ্টা করেছি যে আমরা কেমন রাজ্যে আছি, কল্যাণকর কথা বলে, রাজ্যের উন্নতির কথা বলে, সবকা সাথ সবকা বিকাশের কথা বলে। গত ভয়াবহ বন্যা আরেকটা 1 বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে, পশুবহু সাহায্যের কথা বলেছে। আমাদের প্রায় 2.5 লক্ষাধিক কৃষক, আর কৃষি পণ্যের কথা বলে তো লাভই নেই। সব মিলিয়ে অর্ধেক রাজ্যের বসবাসকারী মানুষের অর্ধেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই বন্যাটাকে যদি জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করা যেত, তাইলে কৃষক সহ মৎস্যজীবী এবং সকল অংশের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষরা তাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে সেই অনুযায়ী সাহায্য পেত। কিন্তু কেমন সরকার, কেমন কৃষক দরদী সরকার! রতনবাবু কৃষিমন্ত্রী রথে ঘুরে ঘুরে কৃষকদের কল্যাণের কথা বলছেন, অথচ মোদির কাছে এই দাবিটা জানাতে পারেননি যে এটাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হোক। কারণ বিগত 50 বছরে এত ভয়াবহ বন্যা আর এত ক্ষয়ক্ষতির কোনো নজির নেই। সেই জায়গায় কৃষকদের, শুধু অন্যদের কথা বাদ, কৃষকদের সাথে সাহায্যের নামে রসিকতা করেছে। কৃষকরা আজ এই জিনিস ভুলে আজকে এটাকে আর মনে রাখতে চাইছে না, এটা নিয়ে আর ভাবছে না, কারণ এটা ধরে নিয়েছে এটাই এই সরকারের আমলে তাদের ভবিতব্য। নানা কথা বলে এই আজকে তো বন্যায় ক্ষতি হয়েছে উল্লেখ করার চেষ্টা করছিলাম। হ্যাঁ, আমাদের প্রায় সব কয়টা জেলা ক্ষতিগ্রস্ত, সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে অতি বৃষ্টিপাতের ফলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম জেলা, হুয়াই, তারপর আপনার উত্তর জেলা, ঊনকোটি, এই সমস্ত জেলাগুলি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের কৃষি জমি একটা বিরাট অংশ জলের তলায় জমিয়েছে। এমনিতেই খরার সময় সেচের ব্যবস্থা না থাকার ফলে বড় বড় কথা বলছেন আধুনিক প্রযুক্তির প্রয়োগ করা হবে, সেচের মেশিনগুলি তো চালু করার ব্যবস্থা করে উঠতে পারেননি। 7 বছরে 75% বেশি সেচ অচল হয়ে আছে। প্রথমেই আমি যে বিষয়টা বলতে চাই যে আমাদের রাজ্যের কৃষকদের অবস্থা বুঝতে গেলে দেশের কৃষকদের অবস্থাকে বাদ দিয়ে রাজ্যটাকে বোঝা যাবে না। আমরা সকলেই, আমি খুব দীর্ঘ আলোচনায় যাব না, আমরা লিখিতভাবে একটা প্রেস নোট তৈরি করেছি, সেটা আপনাদের কাছে আমি দেব। সেই নোটটা কিছু বিষয় সংযোজন করার জন্যই আমি উল্লেখ করব। এটা 2014 সালের পর মোদিজি ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হওয়ার পর গোটা দেশের আগে যেমন নানা প্রতিশ্রুতি দিয়েছিল, এসেও একেবারে নানা শ্রুতিমধুর প্রকল্প ঘোষণা সহ নানাভাবে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছে। এটা কৃষকদেরও যুক্ত করা হয়েছে যে কৃষক, প্রথম কথাটাই ছিল কৃষকদের আয় দ্বিগুণ করা হবে। তাই আমরা কি দেখলাম, যে শুধু সংক্ষেপে বলবো, প্রতিশ্রুতিগুলি একটাও
কৃষক কল্যাণে এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। যা কিছু হয়েছে মোদি জমানায় সেটা হচ্ছে কৃষি ক্ষেত্রটাকে সম্পূর্ণভাবে ভারতের কর্পোরেট পুঁজির স্বার্থে ব্যবহার করা হয়েছে। কৃষি পণ্য মজুত থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রটাকে কর্পোরেট জগৎ, বিশেষ করে মোদি বান্ধবরা যাতে অবাধে বিচরণ করতে পারে সেই সুযোগ করে দেওয়া হয়েছে। কৃষকদের প্রাপ্তি বলতে তাদের ঘোষিত মাসিক 500 টাকা নগদ অনুদান, এটা কৃষকদের প্রাপ্তি বলতে বোঝায়। আর কোনো দিক থেকে কৃষি কল্যাণে কৃষকদের উন্নতি হয়েছে বলে না বাস্তবে না সরকারি তথ্যে প্রমাণ হয়েছে। বুজরুকিপূর্ণ তথ্য নানাভাবে ভারত সরকার মোদিজি আন্তর্জাতিক ক্ষেত্রে যেমন দিয়ে যাচ্ছে, আমাদের দেশেও প্রচার করার চেষ্টা করে আসছে। কিন্তু এতেও এমন কোনো তথ্য উপস্থিত করতে পারেনি দেশের বিরাট সংখ্যক যে কৃষক তারা উপকৃত হয়েছে। মোদিজির উপহার বলতে মোদিজি অতি সন্তর্পণে ওনার সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগিয়ে ওনাদের দলে 3টি আগের প্রচলিত কৃষি আইনকে পাল্টিয়ে 3টি কৃষি আইন, যাকে বলা হয়েছিল কালো আইন বলে আখ্যায়িত করেছে। সেখানে যে প্রধান যে বিষয়টা ছিল কৃষকের আজও যেটা বিষয়, সেটা হচ্ছে আজ থেকে 19 বছর আগে মনমোহন সিংয়ের সরকারের সময় ডক্টর স্বামীনাথনের মাধ্যমে যে কমিশন তৈরি করা হয়েছিল, যাকে আমরা স্বামীনাথন কমিশন বলি, সেই স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকরী করা। সেই সুপারিশে কৃষি পণ্যের সেখানে একটা ন্যূনতম মূল্য নির্ধারিত করে দেওয়ার কথা ছিল। এটা এই ক্ষেত্রে স্বামীনাথনের ফর্মুলার মধ্যে ছিল, সুপারিশের ফর্মুলাগুলির মধ্যে ছিল কৃষি উৎপাদক সামগ্রীর মূল্য এবং কৃষিতে ব্যবহৃত শ্রমের মূল্য, কৃষি কাজে ঋণের সুদ, জমির খরচ বা ভাড়া যুক্ত করে চাষের সঠিক মূল্য ঠিক করা এবং তার উপর লাভ হিসাবে 50% যোগ করা, যাকে বলা হয় সংক্ষেপে C2+50%। এই কমিশনের সুপারিশ যাতে কার্যকরী করতে না হয়, এটাকে যাতে আইনে রূপায়িত করতে না হয়, সেটা করেছিল মোদিজি। তার জন্য জানেন আপনারা, আমি বিশদে বলতে চাই না, সারা দেশ জুড়ে দিল্লির উদ্দেশ্যে কৃষকরা যে লড়াই সংগঠিত করেছিল প্রায় 1 বছরেরও বেশি সময়ব্যাপী, যাতে 750 জনের বেশি কৃষক মারা গিয়েছে। তার এর পরিপ্রেক্ষিতে মোদিজি বাধ্য হয়েছিল কৃষকদের সাথে, আন্দোলনকারীদের সাথে চুক্তিতে আসতে যে আপনারা আন্দোলন প্রত্যাহার করুন, আমি 3 কৃষি আইন বাতিল করব। এবং সেখানে অন্য বিষয়গুলি যেতে চাই না, 2টো বিষয় শুধু উল্লেখ করতে চাই। স্বামীনাথনের কমিশনের সুপারিশ অনুযায়ী যে এই ফর্মুলাতে C2+50% ফর্মুলাতে যে ঘোষণা করেছিল যে কৃষকদের যে ন্যূনতম ফসলের ন্যায্য মূল্য সেটা নির্ধারিত করার আইন তৈরি করবে, এটা নির্ধারিত করে দেবে। আর কৃষি পণ্যের উপর থেকে জিএসটি তুলে দিবে। 5 বছর হয়ে গেল, আবার সেই একই প্রতারণা, বিশ্বাসঘাতকতা কৃষকদের সাথে। এই ফলে কৃষকরা আবার পুনরায় তারা আজকে আবার আন্দোলনমুখী হচ্ছে, নানা রাজ্যে আন্দোলন হচ্ছে, গোটা দেশ জুড়ে ব্যাপক আন্দোলন করার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে মোদি কি করছে? মোদি একদিকে, অন্যদিকে মানুষেরকে আবার ধোঁকা দেওয়ার জন্য
মোদির কর্পোরেট সেক্টরকে খুশি করার জন্য সেখানে আবার একটু ঘুরিয়ে কার্যত কর্পোরেটদের স্বার্থেই আবার কৃষি আইন বলবৎ করার চেষ্টা করছে। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকের এই সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী সকলকে, সাংবাদিক বন্ধুদেরকে আমরা অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সাথে আজকের প্রধানত কৃষক স্বার্থ সম্বলিত বিষয়ে আমরা কিছু তথ্য বিষয়াবলী তুলে ধরার জন্য আমরা সমবেত হয়েছি। আমার সাথে আছেন আমাদের প্রদেশ কংগ্রেসের কিষাণ, যে আমাদের কংগ্রেস তার রাজ্য চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য সহ আমাদের কিষাণ কংগ্রেসের সব কয়টা জেলার সভাপতি। আমি প্রথমেই আজকের এই সংবাদ সম্মেলনের বিষয়বস্তুর একটা অংশ অশোক বাবুকে বলবো আপনাদের সামনে উপস্থিত করার জন্য। আমাদের কংগ্রেস তার রাজ্য চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক হয়ে আছে নানা কারণে, কোন সময় সচল হলে পরে বিদ্যুৎ অচল হয়ে যায়, দুটোই কৃষিমন্ত্রীর দপ্তর এমনতর অবস্থা আছে। এর ছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থিত না করে পারছি না, আমাদের সীমান্তের যে কাঁটাতারের বেড়া, এই কাঁটাতারের বেড়ার ওপারে এখনো প্রায় 500 কানি জমি, কৃষি জমি অনাবাদী হয়ে পড়ে আছে এবং সেখানে মানুষ বসবাস করছেন। 10,000 মানুষ, 10,000 পরিবার বসবাস করছেন সেখানে। সেই মানুষগুলির অবস্থা একটা ভয়ঙ্কর অবস্থা। মোদিজি আর তার শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের রাজ্যে অবৈধভাবে বাংলাদেশ বাঁধ নির্মাণ করে ফেলে। বিলুনিয়া বাঁধ নির্মাণ করার ফলে কি পরিমাণ ক্ষতি হয়েছে, যে এই ভারী বর্ষা নয়, বর্ষার আগে 250 কানি জমি জলের তলায় চলে গেছে। এটা দেখার জন্য বিএসএফ এর কোনো তৎপরতা নেই, এটা রোধ করার জন্য তাদের কোনো নজরদারি নেই। আর ওই বসবাসকারী মানুষদের হয়রানি করার জন্য, কৃষিকাজে যুক্ত কৃষকদের হয়রানি করার জন্য, ছাত্র ছাত্রীদের, অসুস্থদের খাবার সংগ্রহ করে নেওয়ার জন্য, ওষুধ সংগ্রহ করে নেওয়ার জন্য নানাভাবে হয়রানি করছে। এবং এই যে কৃষি জমি অনাবাদি পড়ে আছে, সেখানে সেচের ব্যবস্থা নেই, কৃষকরা চাষ করতে পারছে না। আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমি এবং কৃষক নেতৃত্বের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই তাদের নির্দিষ্ট দাবি নিয়ে। এখানে আমি ওনাদের সাথে বিভিন্ন মাধ্যমে কথাবার্তা বলেছিলাম। ওনাদের যে বিএসএফ এর গেট খোলার কোনো সময় নেই, সেখানে সে নির্দিষ্ট সময়ে গেট খুলতে হবে, সকাল 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত গেট খোলা রাখতে হবে, আরো বেশি পরিমাণে গেট সেখানে দিতে হবে, সেখানে এই ব্যবস্থাগুলি চালু করতে হবে, কৃষকরা যাতে ওই জমিতে চাষ করতে পারে, মরশুমি সবজি সহ ধান, গম, এই সমস্ত যাতে চাষ করতে পারে তার সুযোগ করে দিতে হবে কৃষকদের। এর জন্য ডিএম থেকে স্থায়ী পাস দিতে হবে, গরু মহিষ এবং কৃষি যন্ত্রপাতি আনা নেওয়ার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে, ছাত্র ছাত্রীদের কলেজে স্কুল কলেজে যাওয়া আসার জন্য স্থায়ী পাস দিতে হবে, চিকিৎসার সুযোগ নেওয়ার জন্য সেখানে পাসের বন্দোবস্ত করতে হবে। এই
দাবিগুলি আমি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে, এবং কৃষক আমাদের যে কৃষক সংগঠন তারাও সেগুলি নজরদারি করবে বলে আমাদের বিশ্বাস। আমাদের কৃষক নিয়ে বড় বড় কথা বলে আমি শুধু 24 এই রাজ্যের কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে এগুলো তারা কিছুই পান না। রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করলে ওনারা দুধ চাষের মাধ্যমে তাদের জীবিকা নির্ভর করতে হয় প্রায় ৯,১১১টি পরিবার, কিন্তু সরকার এই রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকে এডিসি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জানা গেল ওনারা প্রপোজাল পাঠিয়েছেন, প্রপোজাল পাঠান, কিন্তু আমার সাথে আজকে প্রধানত কৃষক সরকার যে আমাদের কংগ্রেস তার রাজ্য চেয়ারম্যান, প্রাক্তন বিধায়ক তথ্য বিষয়াবলী তুলে ধরার জন্য আমরা সমবেত হয়েছি। আমার সাথে আছে আজকে প্রদেশ কিষাণ কংগ্রেস উদ্যোগে এই রাজ্যের কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আপনাদের মাধ্যমে সরকারকে অবগত করানোর জন্য এখানে উপস্থিত হয়েছি। আমরা লক্ষ্য করছি এই ত্রিপুরা রাজ্যে প্রায় 20,000 জুমিয়া পরিবার আছে। এর মধ্যে 9,111টি পরিবার সম্পূর্ণভাবে জুমের উপরে নির্ভরশীল। এটা সরকারি রেকর্ড, কিন্তু এই রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকে জুমিয়াদেরকে কোনরূপ বীজ ধান দেওয়া হয় না, এবং জুমের অন্যান্য যে বীজ সার এগুলো তারা কিছুই পান না। রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করলে ওনারা বলছেন যে এটা এডিসি থেকে দেওয়া হয়। এডিসি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জানা গেল ওনারা প্রপোজাল পাঠিয়েছেন, প্রপোজাল পাঠান, কিন্তু কোনো সাহায্য আসে না। তার মানে জুমিয়াদেরকে তাদের অবস্থার উন্নতির জন্য জুম চাষের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করতে হয় প্রায় 9,111টি পরিবার, কিন্তু সরকার কোনো সাহায্যের হাত তাদেরকে বাড়াননি। তাহলে এই পরিবারগুলো শুধু নিজেরাই এই জুম চাষের মাধ্যমে তারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন উইদাউট সরকারের সাহায্য ছাড়া। তাহলে আজকে এই রাজ্যের সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য বিভিন্ন প্রচার মাধ্যমে, সংবাদ মাধ্যমে প্রচার করে থাকেন। কৃষকদের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন বলে প্রচার করে থাকেন, কিন্তু একটা অংশের মানুষকে, একটা অংশের কৃষককে বাদ দিয়ে কিভাবে এই রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ হবে, কিভাবে এই রাজ্যের কৃষকরা স্বাবলম্বী হয়ে উঠবে, সেটা এই রাজ্য সরকারের কাছে আমাদের প্রশ্ন। পাশাপাশি কেন্দ্রীয় সরকার 23টি এই দানা শস্যের উপরে এমএসপি ঘোষণা করে থাকে। এই রাজ্যেও বিভিন্ন ধরনের
কৃষকরা শস্য উৎপাদন করে, বিশেষ করে এখানে ভুট্টা চাষ এবার ফলনটা বেশি হয়েছে, কিন্তু সরকার এই ভুট্টা চাষিদের কাছ থেকে ভুট্টা কেনার জন্য কোনো উদ্যোগ না থাকার কারণে ভুট্টা চাষিরা খুব কম দামে ভুট্টা বিক্রি করতে হয়েছে। বহিরাজ্য থেকে এসে তাদের থেকে কম দামে ভুট্টা কিনে নিয়ে গেছে। সরকার যদি আপনার এই এমএসপির মাধ্যমে এই ভুট্টা চাষিদের কাছ থেকে যদি ভুট্টা কিনতো, তাহলে তারা আজকে লাভবান হতো এবং আগামী দিন এই রাজ্যে অনেক কৃষক ভুট্টা চাষে তারা উৎসাহিত হতো। সুতরাং এখানে এই কৃষকদের উন্নয়ন, এই রাজ্যে সবুজ বিপ্লব ঘটিয়ে চলছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে, সরকারের বিভিন্ন প্রচার পুস্তিকাতে আমরা সেটা দেখতে পাই। আসলে এটা সম্পূর্ণভাবে ফাঁকা। কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হন, বিগত বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তারা এখন পর্যন্ত পুরোপুরি সাহায্য পাননি। সর্বোচ্চ 8,000 পর্যন্ত পেয়েছেন কোনো কোনো কৃষক, তাও পরিমাণে একদম নগণ্য, 10%। এই নগণ্য সাহায্য দিয়ে কৃষকরা ক্ষতিটা পোষানো যায়নি। আবার কিন্তু এই কয়েকদিনের বৃষ্টিতে এ রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মানে কিছুদিনের মধ্যে এটা আরো বিরাট ভাবে প্রকাশিত হবে। আমি আবেদন রাখবো, অগ্রিম যাতে রাজ্য সরকার একটা পদক্ষেপ নেন। কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন, তাদের তদন্ত হবে, লিস্ট বের হবে, তারপর সেন্ট্রাল থেকে টাকা আসবে, তারপরে তারা পাবে। এটা আবার সামনের বছর হয়ে যাবে, মানে গত বছর যেভাবে হয়েছিল এখন যেটা পর্যন্ত সম্পূর্ণভাবে পায়নি। কৃষকরা যদি ক্ষতিগ্রস্ত হয়, সঙ্গে সঙ্গে যাতে অল্প কিছুদিনের মধ্যেই যাতে তাদের ক্ষতিপূরণ পায় এবং তারা